আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরি বাই নুরে আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন গল্পের ঝুরি বাই নুরে আলম পিয়াস চ্যানেল। আপনাদেরকে আজকে শোনাবো শ্রদ্ধেয় লেখক ডক্টর হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের অষ্টম পর্ব। তো অষ্টম পর্ব শুরু করার পূর্বে সপ্তম পর্বের শেষের দিক নিয়ে একটু আলোচনা করতে চাই। সপ্তম পর্বের শেষের দিকটা এমন ছিল যে অবন্তীর দাদা সরফরাজ খানের কাছে অবন্তীর দুটো চিঠি এসেছিল। প্রথম চিঠিটা এসেছিল মা ইসাবেলার কাছ থেকে, স্পেন থেকে। তো সরফরাজ খান একটা সাইড করে রেখেছিলেন চিঠিটা পরের সময় নিয়ে পড়ার জন্য। অষ্টম পর্বে দ্বিতীয় চিঠির ব্যাপারটা নিয়ে শুরু হচ্ছে। তো আমরা সরাসরি অষ্টম পর্বে চলে যাচ্ছি। দ্বিতীয় চিঠি দেখে সরফরাজ খানের ভ্রু কুঁচকালো এবং তার ঘাড় ব্যথা করতে লাগলো। হঠাৎ প্রেশার বেড়ে গেলে তার ঘাড় ব্যথা করে। চিঠি লিখেছে গদিন শিল্পীর হাফেজ জাহাঙ্গীর। অবন্তীকে লেখা চিঠি। বদমাইশ এখন অবন্তীকে তার স্ত্রী মনে করছে। বদমাইশটাকে জুতা পেটা করা দরকার। সরফরাজ খান চিঠি নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। চিঠি খুললেন। এই চিঠি খুলতে সাবধানতার কিছু নাই। চিঠি অবন্তীর কাছে দেওয়া হবে না, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, এতে দোষের কিছু নাই। পরিবার হলো রাষ্ট্রের মতো। রাষ্ট্রে যেমন গোয়েন্দা বিভাগ থাকে, তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে। পরিবারেও গোয়েন্দা বিভাগ থাকা বাঞ্ছনীয়। এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে। চিঠি হুবহু তুলে দেওয়া হলো। আমার প্রাণপ্রিয় পত্নী মায়মুনা ওরফে অবতী। সরফরাজ মনে মনে বিড়বিড় করলেন, বদমাস, নামটাও জানে না, বলে অবতী। এদিকে আবার প্রাণপ্রিয় পত্নী। তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়াই না, আমার নাম সরফরাজ খান না। পর সমাচার এই যে আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমি ভালো আছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তোমার স্বাস্থ্য নিশ্চয়ই ভালো আছে। আমি প্রতি বৃহস্পতিবার আসরের ওয়াক্তে তোমার জন্য খাস দিলে দোয়া করতেছি। প্রতি মাসের প্রথম শনিবারে জিনসহ যে দোয়া করা হয় তাহাতেও তোমার নাম উল্লেখ করি। গত বুধবার 3 ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যারপনারেই আনন্দ হইয়াছি। বলিলে বিশ্বাস হইবে না, আমার দু চোখে পানি আসিয়াছে। গদিনসীন পীর হিসাবে আমি কি করি এবং তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজুরখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ। আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ। শ্রাবণ মাসের 7 তারিখ বাদ জোহর বাদাসুর হুজুরখানে আমার পিতার মৃত্যু দিবসের ওরস উদযাপন হইবে ইনশাআল্লাহ। এই উপলক্ষে তুমি চলিয়া আসো। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হবেন না। এমতো অবস্থায় তোমাকে নেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাঠাইতে পারি, কিংবা আমি নিজেও আসতে পারি। তোমার ভরণ পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই, ইহাতে রাগ করিও না। স্বামী হিসাবে ইহা আমার কর্তব্য। জিন কর্তৃক জানিয়াছি সামনে তোমার বড় ফাড়া আছে। আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম। তাবিজটি পঞ্চধাতুর কবজে ভরিয়া তোমার শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঝুলাইয়া রাখিবে। তাবিজ ঝোলাইবার পর ঘরে বিড়ালের উপদ্রব হইতে পারে, ভয় পাইও না, এবং অবশ্যই বিড়ালগুলিকে কোনো খাবার দিবে না। তাদের সঙ্গে দুর্ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ইতি জাহাঙ্গীর খতিবি, গদিনসীন পীর, খতিবনগর, হুজুরখানা। সরফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠি টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেললেন। তারপর এই চিঠির টুকরা ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন। আগুনে পুড়িয়ে ফেলতে হবে, একটা টুকরাও যেন অবন্তীর হাতে না যায়। কোনো কাজ দেরি করতে নেই। সরফরাজ খান দিয়াশলাইয়ের জ্বালিয়ে চিঠির টুকরাগুলো পোড়াতে লাগলেন। মুসলমান মাতার গর্ভে এবং মুসলমান পিতার ওরসে জন্ম নেওয়ার কারণেই হয়তো তাবিজটা পোড়াতে পারলেন না। তাবিজটা ঠিক এরকম: আরবি হরফে লেখা, বক্স করা কিছু হরফ। তিনি এই তাবিজে পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর শোবার ঘরের দক্ষিণে দেয়ালে ঝোলাবার ব্যবস্থাও করলেন। নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর মা ইসাবেলা চিঠি পড়ার সুযোগ হলো না। তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমাবার সময় ঠান্ডা মাথায় পড়বেন। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতে খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির মাংস। খালেদ মোশাররফ চাচু 6টা ঘুঘু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন।
অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে ঘুঘু খাওয়া তো আমার পক্ষে অসম্ভব। হেমন্তরে গানটা মনে করো, ছায়া ঢাকা ঘুঘু ঢাকা গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মোরো ঘাস এসব তো খাস। ওরা পাখি না? ওরা সুন্দর না? না, মোরগ কুকু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে, অসহ্য। এই দুই পাখি আবার মানুষের বিষটাও খায়। সরফরাজ বিরক্ত গলায় বললেন, আসলে তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা দুজনেই দুই জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ, ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো তো, জলচর প্রাণীর কাছে জৈনক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত দুটো বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কাগজ পোড়ার গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না, মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পোড়া গন্ধ থেকে তুই বুঝে ফেললি যে আমি তোর চিঠি পড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি। ভালো কথা দাদাজান, আমি দুদিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না, কারণ আমি তোমাকে বলবো না। একা যাবি? একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। তোকে আমি চরণদারের সঙ্গে ছাড়বো না। আমি তো তোমাকে নেব না দাদাজান, প্রয়োজনে একা যাব, কিন্তু তোমাকে নেব না। চরণদারটাকে? আমাদের মাস্টার? হতে পারে, সম্ভাবনাও আছে। উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর আসলে চিকিৎসা দরকার। অবন্তী বলল, ঠিকই বলেছ, যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। ঠিক কোন জায়গাটা লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছি, একদিন তোমাকে দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবন্তী বলল, পান দিব? পান খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও, তোমার ঘুমের খুব দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মা চিঠি খাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গাম নরম করা, ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খামটা খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রীতি, তোমার শিক্ষকের স্কেচের হাত তো খুব ভালো শুনে আনন্দিত হয়েছি। তবে তাকে দিয়ে নগ্ন পোর্ট্রেট করানোর কিছু নেই। সে পিকাসো না, মনেটো না, সাধারণ গৃহশিক্ষক। তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তবে তাকে বিয়ে করলে ভিন্ন কথা, তখন সারাক্ষণ তার সামনে নেংটা হয়ে ঘুরবে। তখন দেখবে ছবি আঁকা দূরে থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তা দ্রুত তার রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন অনেক দিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী নিয়ে হেলাফেলা করবে না। তোমার দাদাজানের মতো সেক্স স্টারভার্ট বৃদ্ধেরা রূপবতী নাতনিদের প্রতি তীব্র লালসা পোষণ করে। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তুমি শুনলে নিশ্চয় চমকে উঠবে। আমি নিজে জাতীয় ঘটনার ভুক্তভোগী। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে, অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটা কারণ। আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক। ইতি ইসাবেলা। পুনশ্চ তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেট তুমি অভিভূত, তা আমাকে পাঠাও। ইসাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সরফরাজ খান বসে রইলেন। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। কিছুক্ষণ পর পর শরীর কেঁপে উঠতে লাগলো। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধঘুম আধো জাগরণে মনে হলো বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে। হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষ করে দিঘির ঘাটে বসে আছেন। তার হাতে নীল রঙের ঘটির তসবি। তিনি এক মনে তসবি টানছেন। তার বসার জন্য উলের আসন দেওয়া হয়েছে। তিনি যেখানে বসেছেন তার এক ধাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে। হাফেজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনো পছন্দ করেন না, তার নাক জ্বালা করে। তারপরেও তাকে বাস করতে হয় আগরবাতির চারপাশে নিয়ে। আজ ভালো কুয়াশা হয়েছে,
কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। ভাদ্র মাসের ভোরে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে। কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়ে আবহাওয়া শীতল। হাফেজ জাহাঙ্গীরের শীত লাগছে। গায়ে একটা সুজনি দিতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে সুজনি আনার কথাটা কাউকে বলতে ইচ্ছে করছে না। হাফেজ জাহাঙ্গীরের সার্বক্ষণিক সঙ্গী নুরু তার পাশেই আছে, মাথা নিচু করে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তাকে বললেই সে আগরদান নিয়ে যাবে, সুজনি এনে গায়ে জড়িয়ে দেবে, এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে। হাফেজ জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না। নুরু বলল, ছোট হুজুর, খবর পাইছেন? আজ পুষ্করণীতে জাল ফেলবো। জাহাঙ্গীর সূচক মাথা নাড়ালেন। আজ দিঘিতে জাল ফেলা হবে, এই খবর তিনি পেয়েছেন। মাছ ধরা দেখার জন্যই তিনি ফজরের ওয়াক্ত থেকে দিঘির ঘাটে বসে আছেন। নুরু উৎসাহের সঙ্গে বলল, আমার মন বলতেছে আজ গুতুম ধরা পড়ব। জাহাঙ্গীর বললেন, সবই আল্লাহর হুকুম। ওনার হুকুম হইলে ধরা পড়ব, ওনার হুকুম বিনা কিছু হবে না। গুতুম হলো এই দিঘির সবচেয়ে বড় মাছের আদরের নাম। এই মাছের সারা শব্দ অনেকবার পাওয়া গেছে, এখনো কেউ তাকে দেখেনি। সবার ধারণা গুতুম গজার মাছ। একমাত্র গজার মাছই দৈত্যাকৃতির হয়। নুরু বলল, চা খাবেন? চা এনে দিব? জাহাঙ্গীর বলল, না, বলে খুবই অবাক হলেন। তার চা খেতে ইচ্ছে করছে, অথচ তিনি বলছেন না। এর মানে কি? নুরু বলল, উরুষের বিষয় আপনার হুকুম কি জানলে সেই মতো ব্যবস্থা নিতাম। জাহাঙ্গীর হাতে তসবি নামিয়ে রেখে বললেন, কোনো হুকুম নাই। বড়খানা কয়বার হবে? একবারই হবে, আসরের নামাজের পর বড়খানা। গরু কয়টা জবে হবে? উরুষ উপলক্ষে যে কটা এসেছে সবই জবে হবে। 14টা গরু এখন পর্যন্ত আছে, আরও আসবে ইনশাল্লাহ। সব একদিনে জবে করলে বিরাট বিপদ হবে। কি বিপদ? একসঙ্গে তো এত রান্না করা যাবে না। জাহাঙ্গীর বললেন, উরুষ নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই। আল্লাহ পাক এক একজনের এক এক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান। তোমাকে ফুড ফরমাসের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, বুঝেছ? জি। ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই, এর কারণ কি? ঘুম ভাঙতে দেরি হয়েছিল, কাজা পড়েছি। জাহাঙ্গীর বললেন, গত রাতের এশারের নামাজেও তুমি সামিল হও নাই। কি করে বা করে না তা আমি জানি। এখন আমার সামনে থেকে বিদায় হও। আজ সারাদিন যেন তোমার চেহারা আমি না দেখি। নুরু শুকনো মুখ করে উঠে গেল। জাল ফেলা হলো সকাল 9টায়, হুলস্থুল ব্যাপার। সবাই সে দিঘির ঘাটে ভিড় করেছে। জাহাঙ্গীর দেখলেন, নিষেধ অমান্য করে নুরুও ঘাটে এসেছে। প্রতি 3 মাসে একবার জাল বাওয়া হয়। জাল বাওয়া দৃশ্য যে কারণেই আনন্দময়। বাড়তি আকর্ষণ গুতুম। গত 1 বছর ধরে গুতুম ধরা পড়বে এমন অপেক্ষা। জাল টানা শেষ হলো 12টার দিকে। জাল এখনো পানির নিচে। প্রধান জেলে এসে হাফেজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল, গুতুম আটক হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, গুতুম ধরা পড়েছে তো ভালো সংবাদ। কানাকানি করছো কেন? মাছ তোলো দেখি কি সমাচার। মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ যেন বা জেনা মহলের কেউ থাকে না। আজ সবাই ছুটে এসেছে। কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে। কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয়। হাফেজ জাহাঙ্গীর তাই করেছেন। গুতুমকে ডাঙায় তোলা হয়েছে। বিস্ময়কর এক দৃশ্য। দানবাকৃতির এক কাতল মাছ। কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয়, এর মাথা ছোট। ঘাড়ের কাছে খানিকটা অংশ সোনালি। হাফেজ জাহাঙ্গীর পরপর 3 বার বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য 2 রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজুরখানার গেটে 2 ঘন্টার জন্য রাখা হলো। অনেকেই এই মাছ দেখতে চাইবে, তারা দেখবে। মাছের ওজন মাপা হয়েছে 1 মণ 3 সের। এই মাছ বিষয়ে সাপ্তাহিক ময়মনসিংহ বার্তায় ছবিসহ খবর প্রকাশিত হয়। খতিবনগর হুজুরখানায় অদ্ভুত কাতল, বিশেষ সংবাদদাতা প্রেরিত। খতিবনগর হুজুরখানায় 1 মণ 3 সের ওজনের এক দৈত্যাকৃতি কাতল মাছ ধরা পড়েছে। এমন বৃহৎ কাতল শরণাতীতকালে কেউ দেখেছে এমন নজির নাই। খতিবনগরের 80 বয়সের বর্ষিয়ান বৃদ্ধ হেকমত আলী বলেন, তার কৈশোরে তিনি হাওড় থেকে ধৃত এমন কাতল দেখেছেন। হুজুরখানায় ধৃত কাতলের মতো সেই কাতলও নাকি গলায় ছিল হরিদ্রা বর্ণের এবং মাথা ছিল শরীরের তুলনায় অপুষ্ট।
হুজুরখানার বর্তমানে গদিশীল পীর হাফেজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজুরখানার ভক্তদের খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। হুজুরখানা সূত্রে জানা যায়, ভৈরবের বিখ্যাত মনা বাবুর্চির উপর এই মাছ রান্ধনের দায়িত্ব পড়েছে। অদ্য বৃহস্পতিবারে নৈশভোজের হুজুরখানার তরফ থেকে ভক্তদের জন্য মাছ ভাত এবং মাসকলাই ডালের আয়োজন করা হয়েছে। ঈশার নামাজের পর রাতের খানা। হাফেজ জাহাঙ্গীর ফরজ নামাজ শেষ করে সুন্নত নামাজে যাবেন। এই সময় তার কাছে খবর গেল ঢাকা থেকে তার স্ত্রী মাইমুনা এসেছেন। তিনি একা, তার সঙ্গে কেউ নেই। হাফেজ জাহাঙ্গীর বললেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি অনেক কষ্টে সুন্নত নামাজ শেষ করলেন। তার ছুটে যেতে ইচ্ছে করছে, ইচ্ছে করলেই তা সম্ভব না। আল্লাহ পাক মাইমুনাকে উপস্থিত করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, শুকরানা নামাজ পড়তে হবে। কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক মানব সমাজে তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে শরীফে বিরক্ত হয়ে বলেছেন, হে মানব সমাজ, তোমাদের বড়ই তাড়াহুড়া। শেষ করছি দেয়াল বইয়ের আজকের পর্ব। আপনাদের সবাইকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।